গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে ডোজ ক্লাস নাম্বার 25। প্রত্যেককে এই ক্লাসে স্বাগত জানাই এবং এই ক্লাস তোমরা পাচ্ছ মিক্সড জিকে প্র্যাকটিস এবং আমাদের ক্লাস রুটিন তোমরা পাচ্ছ এপ্রিল মাসের এই রুটিন ফলো করা হচ্ছে। এখানে আমার ক্লাস সকাল 8:30 থেকে তোমরা পাবে এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন এবং লিঙ্ক তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পাবে দ্য ওয়ে অফ সলিউশনে। এবং প্রত্যেক পেড কোর্সের ক্লাস আমাদের TWS একাডেমি অ্যাপে করানো হচ্ছে, একটু জেনে রাখলো। চলো আজকের প্রথম প্রশ্ন, যারা কানেক্ট হয়ে গেছো সকলের সেশনটি লাইক শেয়ার করে দাও এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। যে প্রশ্নগুলো তোমাদের অজানা থাকবে বা তোমাদের মনে ভুল করবে সেগুলো অবশ্যই নোট করবে। চলো আজকের প্রথম প্রশ্ন, সংস্কৃতি এবং শিক্ষা বিষয়ক অধিকার সংবিধানের কোন কোন ধারায় উল্লেখিত হয়েছে? তো এখানে যে ধারাগুলো আছে, মৌলিক অধিকারের যে ধারাগুলো এখানে আছে, এর মধ্যে তোমাকে বার করতে হবে যে সংস্কৃতি এবং শিক্ষা বিষয়ক অধিকার কোন ধারায় আছে। সঠিক উত্তর হয়ে যাবে এখানে 19, 29, 30 নাম্বার ধারায়। দেখো প্রথম 14 থেকে 18 এটা রয়েছে সাম্যের অধিকার। কি রয়েছে? সাম্যের অধিকার। এটা রয়েছে স্বাধীনতার অধিকার, স্বাধীনতার অধিকার। 32 নম্বর ধারায় রয়েছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। বলো দেওধর ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? দেওধর ট্রফি এটি কোন খেলার সঙ্গে যুক্ত? দাবা, ফুটবল, হকি নাকি ক্রিকেট? তো বিভিন্ন খেলাধুলো কোনটি কার সঙ্গে যুক্ত এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। দেওধর ট্রফি এটি ক্রিকেটের সঙ্গে যুক্ত। ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত রাখা যায় কখন? জাতীয় জরুরি অবস্থা জারি হলে, যে কোনো ধরনের জরুরি অবস্থা জারি হলে, সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে নাকি যুদ্ধ ঘোষিত হলে? তো ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত রাখা যায় শুধুমাত্র মনে রাখবে যে 20 এবং 21 নম্বর আর্টিকেল 20 এবং 21 এই দুটো ছাড়া। আর্টিকেল 20 এবং 21 এই দুটো বাদে। তো এটি জারি করা যায় জাতীয় জরুরি অবস্থা জারি হলে একমাত্র। 352 বলো একক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে কি বলা হবে? একক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে কি বলা হয়? সুর, স্বর, উপসুর, সমমেল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে, বলো কি হবে? সুর মানে হচ্ছে টোন, তাই তো? স্বর মানে হচ্ছে নোট। একক কম্পাঙ্ক হলে সেটাকে বলা হবে সুর। স্বর হচ্ছে একাধিক সুর মিলিয়ে তৈরি হবে স্বর। একাধিক সুর মিলিত হয়ে তৈরি হবে, একাধিক সুর মিলিত হয়ে গঠিত হবে স্বর। উপসুর, সমমেল এগুলো কি? উপসুর হচ্ছে একটা স্বরের মধ্যে মূল সুর বাদ বাকি সুরগুলোকে বলা হবে উপসুর। আর সমমেল হচ্ছে মূল সুরের সরল গুণিতক। অর্থাৎ এখানে আমরা একটা এক্সাম্পল তোমাদের দিয়ে দিই। ধরো একটা সুরযুক্ত শব্দ, টোটাল সুরযুক্ত শব্দ আছে, তার মধ্যে একাধিক সুর আছে। ধরো 20 হার্জ আছে, ধরো 15 হার্জ, ধরো 5 হার্জ, 32 হার্জ, আর হার্জ লিখলাম না, 35 হার্জ, ধরো 10 হার্জ। এই ধরনের কম্পাঙ্ক আছে। এবার তোমাকে যদি বলে দেওয়া হয় যে বলো এখানে মূল সুর কোনটি হবে, এখানে মূল সুর কোনটি হবে? বলো উপসুর কোনটি হবে?
সমমেল কোনটি হবে? বলো, অষ্টক কোনটি হবে? এইগুলো তোমাকে বার করতে দেওয়া হলো। তাহলে এখানে আমরা কি কি লিখলাম দেখো, প্রথমে হচ্ছে 10, যদি হার্টস গুলো আমি মুছে দিই, হার্টস মুছে দিচ্ছি, হ্যাঁ, এটা 10 লিখেছিলাম, 10, 20, 15, 32, 35, ঠিক আছে। প্রথম থেকে একবার লিখি, ধরো 10, 20, 15, 5, 32, 35, এই হচ্ছে টোটাল কম্পাঙ্ক। ধরো টোটাল কম্পাঙ্ক হচ্ছে এইগুলি। এবার তোমাকে বার করতে হবে যে এর মধ্যে থেকে মূল সুর কোনটি, বলতে পারবে? মূল সুর হচ্ছে সব থেকে ছোট কম্পাঙ্কের শব্দকে বলা হবে মূল সুর, 5। উপসুর কি হবে? মূল সুর ছাড়া বাদবাকি সুর সবগুলো হবে উপসুর। তাহলে এখানে মূল সুর বাদে কি আছে তুমি সাজিয়ে লিখতে পারো, 10, 15, 20, 32, 35, এগুলো হবে উপসুর। ঠিক আছে। সমমেল কি হবে? মূল সুরের গুণিতক, মূল সুরের সরল গুণিতক 5-এর নামটা পড়তে হয়, 5-কে 5, 5 দিয়ে 10, 3 5 15। তাহলে এখানে হবে 10, 15, 20, 35, এগুলো হবে সমমেল মূল সুরের সরল গুণিতক। 5-এর নামটা পড়লে যেগুলো আসছে, অর্থাৎ 2, 3, 4, 5 এইভাবে গুণ করে দেখতে হবে সেগুলো আছে কিনা। 5 7 35, 4 5 20, এগুলো সব সমমেল। অষ্টক হচ্ছে মূল সুরের দ্বিগুণ, মূল সুরের দ্বিগুণ হচ্ছে 10, এটা হবে অষ্টক। এই হচ্ছে সিম্পল হিসাব, তোমরা এইগুলো একটু জাস্ট মনে রাখবে। অষ্টক হচ্ছে মূল সুরের দ্বিগুণ। কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর তার গবেষণার জন্য বিখ্যাত? মুঘল ইতিহাসের গবেষণার জন্য বিখ্যাত কোন ঐতিহাসিক? সুমিত সরকার, যদুনাথ সরকার, সুশোভন চন্দ্র সরকার, এস কুপাল। বলো অ্যান্সার কি হবে? যদুনাথ সরকার, অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন যৌগটির নাম ওয়াটার গ্লাস? তোমাকে বলতে হবে এখানে ওয়াটার গ্লাস কোন যৌগটি। Na2SOCO3, Na2O3, বা এখানে সংকেত আরো একরকম হয়, Na2SiSO2s+1, এখানে এসটা 1 2 3 এইভাবে হতে পারে। তো এই সংকেতটা অ্যাকচুয়াল ওয়াটার গ্লাস। তো এখানে আমরা অপশন এ বলবো, এটা ওয়াটার গ্লাসের রাসায়নিক নাম বা ফর্মুলা। বলো আলেয়া কোন গ্যাসের জন্য হয়? আলেয়ার আলো আমরা বলি, এই আলেয়া কোন গ্যাসের জন্য হয়? মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, হিলিয়াম। মিথেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া, হিলিয়াম। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে মিথেন। মিথেনের সংকেত কি? CH4। কোনটি এখানে ঠিক বলতে হবে? পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, পিভিএ, পলিভিনাইল অ্যাসিটেট, টিএনটি, ট্রাইনাইট্রোটোলুইন, নাকি সবকটি? এখানে কোনটি সঠিক আছে কোনটি ভুল আছে তোমাকে বলতে হবে। সঠিক উত্তর এখানে কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সবকটি এখানে সঠিক আছে। এই যে ফুল ফর্ম গুলো মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পরীক্ষা আসে। বলো রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? তো ভারতবর্ষে প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র গঠিত হয় কোথায়, বলতে পারবে? ভারতে প্রথম জলবিদ্যুৎ জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছিল
সিদ্রাপং দার্জিলিং এ। সিদ্রাপং, সিদ্রাপং যেটা কোথায়? দার্জিলিং এ, 1897 সালে, 1897। তো এখানে রামমাম জলবিদ্যুৎ, এটাও দার্জিলিং এ অবস্থিত। একটি পি টাইপ অর্ধ পরিবাহীতে প্রধান তড়িৎ পরিবাহনকারী, তড়িৎ প্রবাহ বহনকারী হলো কোনটি? আমরা নর্মাল তড়িৎ প্রবাহ যদি বলি সেটাকে বলি ইলেকট্রনের স্রোত। আর পি টাইপ অর্ধ পরিবাহীর ক্ষেত্রে যেটাকে বলা হচ্ছে ইলেকট্রন হোল, বা যেটাকে বলা হয় ধনাত্মক হোল। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে, অপশন সি ধনাত্মক হোল, যেটা পি টাইপ অর্ধ পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে, বহন করে। এবার বলো, ট্রাফিক পুলিশ কোনো চালক যদি মদ্যপ অবস্থায় গাড়ি চালায় তাহলে সেটা জানতে পারে কিভাবে? কোন টেস্টের মাধ্যমে? চালাচ্ছেন কিনা তা জানার জন্য নিঃশ্বাস পরীক্ষা করেন, তাই তো? এটা আমরা প্রত্যেকে জানি। এই নিঃশ্বাস পরীক্ষায় কোন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়? বলো, পটাশিয়াম পার্মানেন্ট, সালফিউরিক অ্যাসিড, হলুদে আচ্ছাদিত ফিল্টার কাগজ, পটাশিয়াম ডাইক্রোমেট, সালফিউরিক অ্যাসিড, সিলভার নাইট্রেট আচ্ছাদিত সিলিকা জেল। তো পুলিশ এর মধ্যে কোন রাসায়নিক উপাদানটি ব্যবহার করে? বলো, সঠিক উত্তর কি হবে? প্রত্যেক অ্যান্সার করো। ট্রাফিক পুলিশ তোমাকে চিনে নেবে এইভাবে, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের একটা মিশ্রণ, যেটা তোমার নিঃশ্বাস পরীক্ষা নিলে ওটার রং চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, লাল কমলা হয়ে যাবে। এবং এখানে এই যে পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেতটা, এটা পটাশিয়াম K2 Cr, ক্রোমিয়াম থাকবে, অক্সিজেন 7, এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, ডাইক্রোমেট। বক্সারের যুদ্ধের সময় বাংলার গভর্নর কে ছিলেন? বক্সারের যুদ্ধের সময় বাংলার গভর্নর কে ছিলেন? বলো। বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, হ্যাঁ, এটা মনে রাখবে, পরীক্ষায় আসে। বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? মীর কাসিমের সঙ্গে ইংরেজদের, তাই তো? সেই বক্সারের যুদ্ধ যেটা হয়েছিল সেই সময় বাংলার গভর্নর ছিলেন ভানসিটার্ট, অপশন সি ভানসিটার্ট। বলো, FDD এর পুরো কথা কি? এটা কম্পিউটারের কথা বলছি, কম্পিউটার রিলেটেড কোশ্চেন। FDD সঠিক উত্তর কি হবে? ফ্লিপ ডিস্ক ড্রাইভ, ফাউন্ড ডিস্ক ড্রাইভ, ফ্লপি ডিস্ক ডিস্ট্রাকশন, ফ্লপি ডিস্ক ড্রাইভ। অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে, ফ্লপি ডিস্ক ড্রাইভ, যেটাকে বলা হচ্ছে FDD। নিম্নের ঘটনাক্রমগুলো তোমাকে সাজাতে হবে। এই ধরনের কিছু প্রশ্ন পরীক্ষায় থাকছে বর্তমানে। প্রশ্নগুলো একটু যা সাজাতে গেলে আমাদের সময়কালগুলো একটু মনে রাখতে হবে। স্বদেশী আন্দোলন কত সালে হয়? প্রথমে বলো। এটা হয়েছিল 1905 সালে, বঙ্গভঙ্গের সময়। বঙ্গভঙ্গের পর খিলাফত আন্দোলন হয়েছিল 1919 সালে, সূচনা হয়। হোম রুল আন্দোলন 1916 সালে হয়। আইন অমান্য আন্দোলন হয়েছিল, আইন অমান্য আন্দোলন হয়েছিল 1930 সালে। তাহলে এখানে আমরা যদি সাজাই, প্রথমে কোনটি আসবে? প্রথমে আসবে 1, তারপর আসবে তোমার এইটা আসবে 3, তারপর 2 আসবে, তারপর 4 আসবে। তো 1, 3, 2, 4, অপশন বি যেটা আছে সঠিক উত্তর হয়ে যাবে, 1, 3, 2, 4। বলো, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে? শুঙ্গ বংশ মগধে প্রতিষ্ঠিত হয়েছিল তোমার মৌর্য বংশের পরে। মৌর্য বংশের শেষ শক্তিশালী রাজা বৃহদ্রথ তাকে হত্যা করেছিল তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ, এবং তিনিই শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা।
নোবেল শান্তি পুরস্কার কোথা থেকে দেওয়া হয়? বলো, নোবেল শান্তি পুরস্কার কোথা থেকে দেওয়া হয়? বর্তমান শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছে বলো তো? লাস্ট শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছে? তো লাস্ট 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছে, এটা একটু ভাইটাল প্রশ্ন। সেটা হচ্ছে নার্জেস মোহাম্মদী। নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় নরওয়ের রাজধানী অসলো থেকে। কোথা থেকে? নরওয়ের রাজধানী অসলো থেকে। নর্মাল যে নোবেল পুরস্কার সেটা দেওয়া হয় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে। আর এটা দেওয়া হয় কোথা থেকে? অসলো থেকে। এই 2023 সালে পেয়েছেন একজন ইরানীয় মহিলা, নার্জেস মোহাম্মদী। কোথা থেকে? ইরানের মহিলা। রাজ্যের মন্ত্রী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করায় কে? রাজ্যপাল, হাইকোর্টের চিফ জাস্টিস, অ্যাডভোকেট জেনারেল, বিধানসভার স্পিকার। রাজ্যের মন্ত্রী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান কে? তো রাজ্যের মন্ত্রী পরিষদ কে হবে? রাজ্যপাল হবে। আর তুমি যদি সেন্ট্রালে যাও লোকসভা, সেখানে কিন্তু রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবে, উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবে। ঠিক আছে। রাজ্যপালকে কে করাবে? হাইকোর্টের প্রধান বিচারপতি। রাষ্ট্রপতিকে কে করায়? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করে। লোকসভার কোন সদস্য কার কাছে তার ইস্তফাপত্র জমা দেয়? লোকসভার কোন সদস্য যদি ইস্তফা দিতে চায় তাহলে কার কাছে জমা দেবে? দলীয় প্রধানকে, প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে, স্পিকারকে। সঠিক উত্তর এখানে কি হবে বলো? তো প্রশ্নটা বোঝা গেছে। প্রশ্নটা হচ্ছে যে লোকসভার কোন মেম্বার স্পিকারকে দেবে তার ইস্তফা পত্র। বলো, খানোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? খানোয়ার যুদ্ধ যেটা হয়েছিল বাবর এবং রানা সঙ্গের মধ্যে, তাই তো? বাবর, মুঘল সম্রাট বাবর ভার্সেস রানা সঙ্গ। কত সালে হয়েছিল? 1527। আমরা প্রত্যেকে জানি, কিন্তু এখানে স্পেসিফিক তোমাকে ডেট উল্লেখ করে দিয়েছে। মার্চ মাসের 16 তারিখে হয়েছিল, শুরু হয়েছিল সূচনা খানোয়ার যুদ্ধ। বলো, নিম্নলিখিত কোন ধাতুটি জলে ভাসে? জলে ভাসে এখানে কোন ধাতু? সোডিয়াম, পারদ, সিলিকন, জার্মেনিয়াম। সোডিয়াম হয়ে যাবে সঠিক উত্তর। সোডিয়ামের সংকেত হচ্ছে Na। প্রত্যেকে তোমরা দেখে রাখো আমাদের ফাউন্ডেশন ব্যাচ যেটা চলছে অলরেডি, ডব্লিউপিপি ফাউন্ডেশন 2.0, যেখানে ফুল দমে ক্লাস চলছে। যারা ভর্তি হয়েছো ভালো কথা, যারা ভর্তি হওনি প্রত্যেকে চেষ্টা করো ভর্তি হওয়ার। এখানে তোমরা একটা ফুল প্যাকেজ পাবে, একটা সিলেবাস কভারেজ পাবে, যেটা তোমাদের পরীক্ষায় খুবই খুবই কাজে লাগবে। ওকে, এবং আমাদের আরো অন্যান্য ব্যাচ রয়েছে। প্রচেষ্টা ব্যাচ রয়েছে, যেটা এসআই প্রিলিম, এসআই মেনদের জন্য, পুলিশদের, ডাব্লিউবি বা কেপি, এসআই মেন্স। পাশাপাশি প্রয়াস ব্যাচ রয়েছে ফ্ল্যাগশিপ মেনের জন্য, এবং এনএম জিএনএম ব্যাচ যেটা অলরেডি চলছে। আগামীতে আমাদের রেলের ব্যাচ, পঞ্চায়েত ব্যাচ আসবে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে, যেটা বর্তমানে যেটা এলাহাবাদ ছিল, 88 বছর বয়সে প্রয়াত হলেন কেশরীনাথ ত্রিপাঠী। তিনি কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন বলো? উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ। কেশরীনাথ ত্রিপাঠী তিনি ছিলেন
আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল। বর্তমান সিবি আনন্দ বোস রয়েছে, তার আগে লা গণেশন অস্থায়ী, তার আগে ছিল জগদীপ ধনখড়, তার আগে ছিল কেশরীনাথ ত্রিপাঠী। জল যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতার কি পরিবর্তন হতে থাকে? জল যখন ফুটতে থাকে, জল ফোটে কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। যখন ফুটতে থাকে তখন কিন্তু উষ্ণতাটা সেম থাকবে, চেঞ্জ আর হচ্ছে না, আর বাড়ছে না, ফুটছে। কারণ জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার হয়ে যাবে বাষ্প। জলের স্ফুটনাঙ্ক কত? স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এর থেকে যেই টেম্পারেচার বেশি হবে সেই জল ফুটে বাষ্প হয়ে যাবে, আর জল থাকবে না। ঠিক আছে, কিন্তু জল যখন ফুটতে থাকছে তখন উষ্ণতাটা মানে সেম রয়েছে, চেঞ্জ হবে না। নিম্নলিখিত কোন কমিটি ইউনিভার্সাল ব্যাংকিং প্রবর্তনের সুপারিশ করেছিল? ইউনিভার্সাল ব্যাংকিং প্রবর্তনের সুপারিশ করেছিল কোন কমিটি? YH তোমার মালেগাম কমিটি, সি রঙ্গরাজন কমিটি, RH খান কমিটি, আবিদ হোসেন কমিটি। ইউনিভার্সাল ব্যাংকিং প্রবর্তনের সুপারিশ করেছিল, এখানে সঠিক উত্তর হয়ে যাবে RH খান কমিটি। কত সালে? সালটা মনে রাখো, 1998 সালে এই কমিটি ইউনিভার্সাল ব্যাংকিং প্রবর্তনের সুপারিশ করেছিল। বলো, কোন সুলতান রক্ত লৌহ নীতি গ্রহণ করেন? ব্লাড অ্যান্ড আয়রন পলিসি। এই রক্ত লৌহ নীতি গ্রহণ করেছিল কোন সুলতান? দাসবংশীয় সুলতান গিয়াসুদ্দিন বলবন। অপশন বি। এই গিয়াসুদ্দিন বলবন যখন সিংহাসনে বসেন তখন তার বয়স প্রায় 65। ঠিক আছে, 60-65 এরকম একটা বয়সকালে হচ্ছে গাম্ভীর্য পরিবেশ সৃষ্টি করেছে, এবং তিনি একদম মানে কি রক্তলোহ নীতি এই সিস্টেমে কিন্তু তার রাজ্য পরিচালনা সিংহাসন কার্য সম্পন্ন করতেন। তিনি বেশ কিছু প্রথা চালু করেছিলেন, যেমন হচ্ছে সিজদা প্রথা, পাইবস প্রথা। সিজদা হচ্ছে সম্রাটের সামনে নতজানু হওয়া, এবং পাইবস হচ্ছে পদযুগলে চুম্বন করা। তিনি উৎসব একটা চালু করেছিলেন, যেটা হচ্ছে নওরোজ উৎসব, পার্সিয়ান অনুকরণে নওরোজ উৎসব চালু করেন। গিয়াসুদ্দিন বলবনের প্রকৃত নাম হচ্ছে উলুগ খাঁ। উলুগ খাঁ। গত দিনের তোমাদের হোমওয়ার্ক ছিল এটা, যে রক্তের মধ্যে প্লাজমার পরিমাণ কত। তো টোটাল আমাদের যে রক্ত, এই রক্তের উপাদান যদি আমরা দেখি ভালো করে, এখানে থাকবে রক্তকণিকা, রক্তকণিকা, আরেকটা হচ্ছে রক্ত রস। এই রক্ত রসটাই হচ্ছে প্লাজমা। এই রক্তরস বা প্লাজমার পরিমাণ কত? 55%, এবং রক্তকণিকা হচ্ছে 45%। এই রক্তকণিকার মধ্যে আবার তোমরা জানো যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা আছে। প্লাজমার মধ্যে রক্ত বা রস প্লাজমার মধ্যে খনিজ উপাদান কিছু রয়েছে, আর বাদ বাকি জল, প্রায় 90 থেকে 91% জল আছে, বাদ বাকি কিছু খনিজ উপাদান রয়েছে। তার মধ্যে কিছু জৈব আছে, কিছু অজৈব উপাদান আছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, জিকা ভাইরাস মূলত কোন মশা বহন করে? তো এটা থাকবে তোমাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক। টোটাল 26 কোশ্চেন, তার মধ্যে তোমার অ্যান্সার কত হলো একটু জানিয়ে দেবে, সঠিক উত্তর এখানে কি হবে। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো, পড়াশুনো আর সিরিয়াসলি করতে থাকো, কারণ এই বছরটা আমরা বারবার বলছি, প্রায় ক্লাসে আমি বলে থাকি, এক কথা বারবার বলছি, শুনতে হয়তো অনেকের খারাপ লাগতে পারে, বাট এইগুলো আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে। কারণ পড়ানোর পাশাপাশি তোমার মেন্টাল ব্যালেন্স থাকাটা জরুরি।
কারণ শুধু পড়ে গেলেই তো হবে না, পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে তোমাকে মানিয়ে নিয়ে চলতে হবে। কারণ সব সময় প্রতি মুহূর্তে প্রতিকূলতা আসবে, বাধা আসবে, জীবনে চলার পথে অনেক টার্নিং আসবে, তাই না? তো সঠিক দিকটাকে খুঁজে নিতে গেলে তোমাকে মাথাটা ঠান্ডা রাখতে হবে। তো সেই জন্য পড়াশুনো করছো, সেটাকে আরও কিভাবে বেটার করবে সেই বিষয়গুলো কিন্তু আমরা ক্লাসেই বলে থাকি অনেক সময়, বা আমাদের পেড কোর্স আছে সেগুলো তো সিলেবাস অনুযায়ী ক্লাস করানো হচ্ছে। পাশাপাশি ইউটিউবে ফ্রি ক্লাস কিন্তু কম হচ্ছে না, আমাদের দুটো চ্যানেলে ক্লাস হয় ফ্রি ক্লাস। তো অবশ্যই নিজের ওপর ভরসা রাখো, ক্লাসগুলো করতে থাকো, ফ্রি ক্লাস আছে। এগুলো তোমরা যারা নতুন আছো পেতে গেলে সাবস্ক্রাইব করে রাখো, রেগুলার ক্লাস হবে এবং পেড কোর্স তোমরা TWS একাডেমিতে পাবে। ওকে, তাহলে তোমাদের কাজ হবে এখন এই বছরটা খুব ভালো করে পড়াশুনো করা, প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে পড়তে হবে, একটা বেসিক আইডিয়া থাকতে হবে সব সাবজেক্টের। ঠিক আছে, তাহলে দেখবে তুমি যে পরীক্ষা দিচ্ছ সেটাই পাস করছো। ওকে, এই যে কম্পিটিটিভ জায়গাটা, এখানে কিন্তু একটা তুমি চক্রের মধ্যে পড়ে যাবে। অনেক পরীক্ষা একই সঙ্গে, ধরো বিভিন্ন টাইপের পরীক্ষা হচ্ছে, তুমি কোন পরীক্ষা দেবে এটা নিয়ে কনফিউজড। অনেকে সেন্ট্রালের পরীক্ষা দেয়, অনেকে রাজ্যের পরীক্ষা দেয়, অনেকে রাজ্য পুলিশের দেয়, অনেকে সেন্ট্রাল পুলিশের দেয়, অনেকে রেলের জন্য খাটে। তো এখানে তোমাকে প্রথমে একটু ঠান্ডা মাথায় ভেবে নিতে হবে যে তুমি কোন কোন সাবজেক্টে স্ট্রং আছো, কোন কোন সাবজেক্টে উইক আছো। এবার তোমাকে পরীক্ষা নির্বাচন করতে হবে, না আমি যেদিকে স্ট্রং রয়েছে, আমার দ্রুত চাকরি পেতে গেলে আমাকে এই পরীক্ষাটা দিতে হবে। হয়তো তুমি WBP কনস্টেবল হোক, কিন্তু তোমার যদি গ্রিপের মধ্যে থাকে অবশ্যই তুমি দাও ভালো করে। কারণ একটা চাকরি পাওয়াটাই বড় কথা এই মুহূর্তে, সেটা কোন চাকরি ম্যাটার করছে না। একটা চাকরি পেয়ে গেলে তুমি আবার সময় পাচ্ছ, তুমি আবার নতুন করে ভাবতে পারবে, তখন তোমার আর কোনো রকম হেডেক থাকবে না। ঠিক আছে, ওই জন্য প্রথমে একটা নির্বাচন করতে হবে তোমার, তোমার যেদিকে সুবিধা হয় তুমি সেদিকে নির্বাচন করো এবং সেই পরীক্ষাটা ধরেই আগাতে থাকো। এবার আনুষঙ্গিক পরীক্ষাগুলো তুমি দিলে, কিন্তু ফোকাস থাকবে একটাই, তাহলে দেখবে তুমি সহজেই চাকরিটা পাচ্ছ। একসঙ্গে যদি 5টা পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, তুমি নিজেই কি হবে, মাথা পাক খেতে থাকবে, কার্যকরী কিছু হবে না। ওই জন্য তোমার সিলেকশন করতে হবে, তোমার যে ব্যাকগ্রাউন্ড থেকে এসছো তুমি তুমি তোমার মতো করে ভাবো, সিলেবাসগুলো দেখো প্রত্যেক পরীক্ষায় যে কোন কোন সিলেবাস আছে, কোনটা কত নাম্বার আসে, জিকে কত থাকে, রিজনিং কত থাকে, ম্যাথ কত থাকে, ইংরাজি কত থাকে, সেই অনুযায়ী তুমি নিজের মতো করে একবার দেখে নাও যে কোনটা তোমার ক্ষেত্রে ইজি, তারপর তুমি সেটাকে টার্গেট করো। ঠিক আছে, ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ক্লাসগুলো করতে থাকো। সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করবে। ওকে, টাটা, বাই।